তো বাবা জান প্রাণ দিয়ে এখানে ব্যবসা করেছে বলেই আমার ভাইকে আজকে অত বড় একটা কলেজে অ্যাডমিশন করাতে পেরেছে। যদি আপনারা এতটা কষ্ট করে আপনাদের ছেলেমেয়েকে পড়াতেন তাহলে বুঝতেন। আর তারপরে যদি সেই ছেলেটাই পৃথিবী থেকে সরে যায় তখন সেই বাবা মার উপর দিয়ে কী যায় এটা বুঝবেন না। আপনারা চাকরি করেন, সেই চাকরির টাকা দিয়ে আপনাদের ছেলেমেয়েকে পড়ান। আর আমার বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে এখানে ব্যবসা করে, সেই টাকা পাঠিয়ে আমার ভাইকে পড়াশোনা করেছে, ভাই যেন কিছু জীবনে করতে পারে, এমনকি আমার বাবা যেন বলতে পারে আমার ছেলে পড়াশোনা করেছে। এই কিন্তু শেষ পর্যন্ত কী হলো, আমার বাবার কষ্টের টাকাটাও জলে গেছে আর আমার ভাইও জলে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দুপুর 12:30। আর আমার ভিডিওটা আমি আজকে এখন থেকে শুরু করলাম। আর এইভাবে ভিডিও শুরু করার তো একটাই কারণ, বুঝতে পারছো যে আমি তোমাদের সঙ্গে দরকারি কিছু কথা শেয়ার করলেই ভিডিওটা করলাম। তো তোমরা অনেকেই জেনে গেছো যে আমি কলকাতাতে গিয়েছিলাম বাবার সঙ্গে, আর আমার বর গিয়েছিল আর আমার মেয়েও গিয়েছিল। তো কলকাতাতে গিয়েছিলাম ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট আনার জন্য। হঠাৎ করে যাওয়া হয়, আগের থেকে সেভাবে জানতাম না যে রিপোর্ট এসেছে। তো তখন একদিনের মধ্যেই, একদিনও না কয়েকটা ঘন্টার মধ্যেই ঠিক করা হয় যে আমরা কে কে যাব, তো চলে যাই। তো সেটা আমি আগের থেকে জানাইনি কাউকে। তো ওটা মানে ভেবেছিলাম না জানানোটাই ঠিক আছে, কেননা শত্রুতার অভাব নেই, তাই না? এই কারণে তো সেখানে গিয়ে আমি সেভাবে ব্লগ করতে পারিনি, মানে করিনি। যা করেছিলাম তা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো। এবার ওখানে গিয়ে কি কি হয়েছে সেগুলো তোমাদের সাথে বলাটা দরকার, তোমাদেরকে জানানো আমার দরকার। এর জন্যই ভাবলাম একটা ছোট করে ভিডিও করি। তো প্রথমত আমরা সোমবার সকালে ওখানে পৌঁছাই। তো তারপর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন বাবা আমাকে সব কিছু বলছিল আর কি, কোনটা কি সেরকম তো জানতাম না, কোনোদিনও যাইনি কলকাতা শহরে, তো প্রথমবার যাওয়া। তো ওখানে মানে গিয়ে যখন সবটা নিজের চোখে দেখলাম, যে কলেজ, নারায়ণী হসপিটাল, এমনকি ভাইয়ের ভাড়া বাড়ি সব যখন দেখলাম, তারপর ওখানকার লোকজনের সাথে কথা বললাম, সেখান থেকে আমি যা বুঝেছি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো আগের দিনের ভিডিওতে আমি সে ব্যাপারে খোলাখুলি কিছু বলিনি, শুধু যা যা দেখেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি। তো কি কথা হয়েছে, সেখান থেকে কী বুঝেছি সেগুলো কিন্তু কিচ্ছু শেয়ার করিনি, তো আজকে করছি। তো আমার ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে, অনেকে খারাপ লাগতে পারে, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার আমার যেরকম লেগেছে কলকাতা গিয়ে সেখানকার লোকজনের সাথে কথা বলে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি কথা আর বলছি না, আমি এখন মেন যে কথাগুলো সেগুলোতেই আসছি। তো প্রথমে যখন আমরা হচ্ছে সেই বাড়িতে যাই, মানে যেখানে ভাই থাকতো, তার একটা কথা বলি, আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম সেটা শুধু ওই বাড়ির মালিককেই ফোন করা হয়েছিল যে আমরা যাচ্ছি, মানে ফোন করেছিলাম কিন্তু একবারও সে ফোন ধরেনি। তো একটা লোক বারবার ফোন করছে বিকেল থেকে, সেখানে কিন্তু তার ফোনটা রিসিভ করা দরকার ছিল, সে প্রয়োজন মনে করেনি ফোনটা ধরার। আমাদের থানায় থেকে কিছু একটা আর কি যে জিনিসটা আর কি ওই লোকটার কাছে ছিল, তো সে কারণে আমাদের হচ্ছে ফোন করা ছিল, তো সে ফোন ধরেনি। তার সেই রুমে যাই আমরা, সেখান থেকে ফোন করা হয়, তাও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়, সেটাও দেখেনি। শেষ পর্যন্ত ফোন যখন ধরেছে তার মেয়ে, সে হচ্ছে সকাল 8টা, 8:30 কি 9টার দিকে। তো আমাদের একটা দরকারি জিনিস তার কাছে ছিল, সেই জন্যই অত বারবার করে ফোন করা। তো যাই হোক, প্রথমত এটা বললাম, একটা মানুষ ফোন করছে বারবার, সেটা রিসিভ করার প্রয়োজন মনে করে না, এরকম ধরনের লোক কলকাতায় থাকে। সে যতই ব্যস্ত থাকুক না কেন, তবু একটা ফোন কিন্তু ধরাটা একটা মানুষত্ব বোধের একটা কাজ। যে শিলিগুড়ি থেকে একটা লোক ফোন করছে, কোনো তো দরকারি কাজ থাকতে পারে এই কারণেই, কিন্তু জানি না। যাই হোক, সেটা ব্যাপারে আর কিছু বলছি না, একটু জানিয়ে দিলাম তোমাদের। তো এরপর আমরা সেই রুমে যাই, ভাইয়ের রুমটাতে গিয়ে দেখি একই অবস্থায় পড়ে আছে সমস্ত জিনিস। তারপরে সেখানে যে কর্মচারীগুলো কাজ করে সেই কারখানা, তাদের সাথে কথা বলি। এমনকি যে কাকিটার কথা বলেছিলাম যে আমাদের ফোন করে জানায়, তার সাথে কথা বলি।
আমি শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ভাই আজকে বেঁচে যেত যদি কেউ প্রয়োজন মনে করতো আমাদেরকে জানানো যে ওখানে ভাইয়ের সঙ্গে কী ঘটছে। কেউ প্রয়োজন মনেই করেনি জিনিসটা। কেন বলছি কথাটা, সেটার পেছনেও কিন্তু অনেক কারণ আছে। প্রথমত, আমরা একটা বাড়ি ভাড়া দিয়েছি ধরে নাও, তো একেই সেই বাড়ির মালিক সেখানে থাকে না, কিন্তু তার কর্মচারীগুলো থাকে, মিষ্টির দোকানে যে কর্মচারী তারা থাকে। এবার তারা উপরে ছাদের উপরে একটা ছোট ঘর আছে সেখানে থাকে, আমার ভাই নিচে একটা সামনেই একটা রুম সেখানে থাকে। তো তারা তো দেখেছে আমার ভাই কখন রুমে আসতো, কখন রুম থেকে বেরোতো, প্রায় দিন এসব করতো যে। তো তাদের কি একবারও মনে হয়নি যে এটা গার্জিয়ানকে বলা দরকার? তারা জানায়নি। এবার সেই কাকিটার কথা বলি। সেও হচ্ছে অনেকবার দেখেছে যে আমার ভাই সকালবেলা রুমে আসছে, বা কখনো রাত্রিবেলা অনেক রাত্রে রুমে আসছে, বা অনেক রাত্রে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অনেকেই দেখেছে, সেই বাড়িতে যারা থাকে তারা দেখেছে, এমনকি সেই কাকিটাও দেখেছে। কাকির কাছে কিন্তু আমাদের নাম্বার ছিল আমার মায়ের, কিন্তু সেও একবারের জন্য বলার প্রয়োজন মনে করেনি যে আমার ভাই এত রাত্রে রুম থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে কোনো কোনো দিন এত সকালবেলা রুমে ভেতরে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু জানানোর দরকার ছিল আমাদের। আমার মা যে লক্ষ্মী পূজার পরে ওখানে 2 সপ্তাহের মতো থেকে এসেছে, সেই কাকিটাকে এত কিছু বলেছে, এত কিছু মানে বলেছিল যে আমার ছেলেটাকে একটু দেখে রেখো, কী করে না করে একটু আমাদেরকে ফোন করে জানিও। এত ভালোভাবে মা মিশেছে, কিন্তু সেই কাকিটার একটাবার উচিত ছিল আমাদের মায়েরকে মানে ফোন করে জিনিসটা বলার যে প্রবীর এত রাত্রে রুম থেকে বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে, আবার কোনো সময় এত সকালবেলা রুমে আসছে। কাকি, তুমি এই জিনিসটা সত্যি যদি একবার জানানোর প্রয়োজন মনে করতে, তাহলে আমাদের ভাইকে এভাবে হারাতাম না। কোনো একটা জিনিস ঘটনা না হঠাৎ করে ঘটে না, অনেক দিন ধরে জিনিসটা আস্তে আস্তে তারপরে কিন্তু হয়। অনেক সুযোগ ছিল তোমাদের সবার কাছে আমাদেরকে জানানো, কিন্তু কেউ আমাদেরকে জানায়নি। সবাই শুধু একটা কথা বলছে, আমাদের বাড়ির লোক ওকে নিয়ে কেন আসেনি। আরে বাবা, আমরা তো বাড়ির লোক অনেক দূরে থাকি, আমরা তো প্রত্যেকটা দিন ওকে দেখছি না যে ও কী করছে না করছে, আর কেউ আমাদের বলছেও না ফোন করে। এবার আমাদের বাড়িতে যদি আমরা কাউকে ভাড়া দেই, এবার সেই ছেলেটা কখন রুম থেকে বেরিয়ে যাচ্ছে, কখন রুমে আসছে, এটা কিন্তু আমরা দেখব, তারপর তার গার্জিয়ানকে জানাবো। কিন্তু তোমরা সেটা করোনি। আসলে এটা শুধু কলকাতাতেই সম্ভব, শিলিগুড়িতে না। এমনকি তারা বারবার একটা কথা আমাকে বলেওছে যে আমরা তো সেরকম বাইরের কাউকে নিয়ে সেরকম কিছু বলি না, মানে বুঝিয়েছে যে তাদের কোনো প্রয়োজন ছিল না আমার ভাইয়ের ব্যাপারে কোনো কিছু বলার। আমি কথা বলে যা বুঝেছি সেটাই বলছি। তো এরপর এখন আমি একটা জিনিস ভাবি যে, এমনকি তোমরা যারা ভিডিও দেখো তারাও জিনিসটা ভেবে দেখো যে তোমাদের বাড়ি থেকে সামনেই একটা বাড়িতে একটা ছেলে একা থাকে, তাকে কি মানে কিভাবে সে চলাফেরা করছে, কি তার ভাবনা, মানে কি কার সাথে ঘুরছে ফিরছে, কখন রুমে আসছে, কখন বেরোচ্ছে, তার হাঁটা চলা, তার বিবরণ মানে দেখে তোমরা বুঝবে না ছেলেটার সঙ্গে ঠিক হচ্ছে না কোনো কিছু, বুঝবে কিন্তু তোমরা এসব নিয়ে আলোচনা করবে, বা চাইবে ছেলেটাকে তার গার্জিয়ানকে বলে তাদের হাতে তুলে দিই, চাইবে তো। কিন্তু আমার ভাই যে জায়গাটা থাকতো সেখানকার তারা কেউ চায়নি। যদি চাইতো তাহলে একবার হলেও আমার মাকে ফোন করে বলতো যে প্রবীর এসব জিনিস করছে। নাম্বার তো ছিল আমার মায়ের, কিন্তু জানায়নি। বিশেষ করে সেই বাড়িওয়ালার তো এখানে থাকেই না, কিন্তু তার স্টাফগুলো থাকে, তাদের তো একটা দায়িত্ব। আমার বাড়িতে একটা ছেলে ভাড়া থাকে, এবার সে কখন রাত বিরতে বেরোয় না বেরোয়, কখন আসে রুমে, সেটা তার কিন্তু খোঁজখবর রাখা, কিন্তু তারা রাখেনি। তো যাই হোক, এবার আমার ভাইকে সেই বাগান থেকে যারা নিয়ে এসেছে রুমে, তাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তারা ছিল না, তারা নাকি বাড়ি চলে গেছে বিহারে। এবার আমার ভাইকে সেই জঙ্গল থেকে যে এনেছে তার মুখ থেকে যতটুকু শুনতে পারতাম আমাদের ভালো হতো, কিন্তু শুনতে পারিনি।
তারা ছিল না, কি আর করা যাবে। তো এরপর আমরা চলে যাই একদম থানাতে। আর সেখানে গিয়ে এমন একটা কাণ্ড মানে হয় আমাদের সঙ্গে যে কি বলবো, সে এগুলো জিনিস না মানে মুখে আনতেও বাধে, মানে মানুষত্ব বোধ সত্যি হারিয়ে গেছে মানুষের। প্রথমত আমরা সেই থানায় পৌঁছেই হচ্ছে 9:30টার দিকে, যেহেতু সরকারি কাজ ধরো 10টার দিকে শুরু হবে। 9:30টায় পৌঁছাই ওখানটায়, বারবার ফোন করি যে রিপোর্টটা দেবে। সে আসি বলছে, আস্তে আস্তে সে 11টা বাজিয়েছে। আমি একটা ছোট বাচ্চাকে নিয়ে গেছি সেখানটায়। শিলিগুড়ি থেকে আমরা রবিবারে বেরিয়েছি, আর সোমবারে 6টায় পৌঁছেছি। সেরকম কিন্তু খাওয়া দাওয়া করিনি তখন, ওই রুটি আর মানে ব্রেড আর হচ্ছে ঘুগনি টুগনি খেয়েছিলাম। কিন্তু একটা বাচ্চা তো সেগুলো খেয়ে থাকতে পারে না অত টাইম, তবুও আমরা ছিলাম। এবার সেই লোকটি যে রিপোর্ট দেবে সে 11টা বাজিয়েছে আসতে, ঠিক আছে, মেনে নিলাম সেটা। কিন্তু তারপর যেটা হয়েছিল, আমরা যখন রিপোর্টটা নিতে যাই আমাদেরকে বলে কী করতে হবে, কী কী ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কোথায় কী কাজকর্ম আছে সব হবে। তো শোনার পরে আমি যখন বললাম তারপরে আমার রিপোর্টটা তাহলে আজকেই পাবো, হঠাৎ করে সেই লোকটি বলে না না রিপোর্টটা তো আজকে পাবে না, রিপোর্টটা আরও 1 মাসও লাগতে পারে, বা মানে 15 দিন 1 মাস লাগতে পারে। এই কথাটা শুনে সত্যি মানে এমন রাগ হচ্ছিল, মানে কি বলবো, সত্যি যদি আমি ভিডিওগুলো করে আনতাম মানে অনেক ভালো হতো। কিন্তু এখনও তো সে জায়গাতে মানে যাইনি আমি, সে একটা জায়গাতে পৌঁছতে পারিনি যে সব কিছু ভিডিও করে আমি মানে সামনে আনবো। তো এর জন্য সেই জিনিসটা আমি করিনি। সেই লোকটি বলছে যে সব কিছুর তো একটা নিয়ম আছে, তো তোমরা এই ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করো, তারপরে ব্যাংকে যেতে হবে, সেখান থেকে একটা কী দেবে, তারপরে সেটা নিয়ে আবার সেখানে যেতে হবে। তো তারপরে 1 মাস বা 15 দিন বা 30 দিন পরে রিপোর্ট নিতে আবার আসতে হবে। তো আমি তখন বললাম আমার বাবার শরীর অসুস্থ, বাবাকে একা ছাড়তে পারবো না, আর আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানটায়, একা একা তো ছাড়া যাবে না। তো দেখুন কিছু যদি করা যায়, এরকমভাবে তো হয় না, এতদিন টাইম লাগবে, আরও কতদিন টাইম লাগবে। তো বলছে এটাই নিয়ম, এরকমই হয়। কিন্তু এরপর যখন আমি বলি আচ্ছা এইটা ছাড়া কি অন্য কোনো রাস্তা নেই, তখন সেই লোকটি বলে হ্যাঁ আছে, একজন করে দেবে, তাকে কিছু টাকা দিতে হবে। তো এই কথাটা শুনে সত্যি মানে এমন মানে মানুষ কীরকম মানে সুযোগ খুঁজে বেড়ায়। সে তো সরকারি চাকরি করে, তারপরেও তার টাকার এত লোভ, মানে এই জিনিসগুলো ভেবেই না অবাক লাগে আমাদের। সে ডাইরেক্ট বলতে পারতো হ্যাঁ কিছু টাকা দিলে এই কাজগুলো তাড়াতাড়ি হবে, সে প্রথমেই এইভাবে বলে যে না এতদিন লাগবে, তারপরে কিন্তু সেই টাকার কাছে গিয়েই মানে সব ঠিক হয়ে যায়। যখন আমরা বললাম অন্য কোনো আর কি উপায় নেই, তখন সে টাকার কথাটা বললো। প্রথমেই বলতে পারতে হ্যাঁ টাকা দাও আজকে হবে, টাকার জন্যই তো এত কিছু মানে বলছো ঘুরিয়ে পেঁচিয়ে, ডাইরেক্টভাবেই বলতে পারতে। বলে হ্যাঁ একজন ছেলে আছে, তাকে টাকা দিলে সে সমস্ত করে দেবে, এটা করে দেবে ওটা করে দেবে, মানে কত বাহানা মানুষের টাকার জন্য। মানে সৎভাবে যে উপার্জন করছে তাতে হয় না, তাকেও অসৎভাবে উপার্জন করতেই হবে। এখানে কোনো খুশির খবর না যে এটাকে আমাদের কাছ থেকে টাকা নিতে হবে তাকে। একটা ছেলে মারা গেছে, সেই বাবার কাছে টাকা যাচ্ছে রিপোর্টের জন্য। সোজাসুজি তাহলে হাত পাতো যে আমাকে কিছু টাকা দাও, আমি এত ঘোরাবো না, হাতটা পাতবে না, কিন্তু কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সেই টাকার কাছেই কিন্তু এসে যায়। তো এই সমস্ত জিনিস চোখের সামনে দেখার পরে আমি সেই কলকাতা শহরকে ভালো কী করে বলি বলো, যেখানে বারবার বলা হচ্ছে আমরা আমার ভাইকে হারিয়েছি, বাবার একমাত্র ছেলে, তারপরেও সেই লোকটি কীরকম টাইপের হলে সে আমাদেরকে আরও 1 মাস ঘুরতে বলে। যে রিপোর্ট তার হাতের কাছে আছে, হাতের সামনে, সেটা বলছে আরও 1 মাস লাগবে দিতে। তারপরে তো ঠিক তখন হাতের কাছ থেকে তো বেরোলো রিপোর্টটা, যখন সে টাকার কথা উঠল। মানুষের মানুষত্ব বোধ না দিন দিন হারিয়ে যাচ্ছে সত্যি। মানে কোথায় খুশি হয়ে মানুষকে টাকা দিতে হবে, সেখানে এখানে চোখের জল ফেলে মানুষকে টাকা দিয়ে সেই রিপোর্ট আমাদের নিতে হয়।
এটা যদি কোনো খুশির খবর হতো তাও একটা ব্যাপার ছিল, যে খুশিতে মানুষকে টাকা দিচ্ছি। চোখের জল ফেলে ফেলেও টাকা দিয়ে জিনিস নিতে হয় আমাদের, এমন মানে দিন এসে গেছে। তো তারপর রিপোর্ট নেওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে হচ্ছে ভাইয়ের কলেজে যাই। কলেজে গিয়ে কথাবার্তা হয় কলেজের সব প্রফেসর প্রিন্সিপালের সঙ্গে। তো রিপোর্ট আমরা দেখেছি, আর আমরা তো যতটুকু দেখেছি অতটুকুই আর কি। তারপরে আমি রিপোর্টটা হচ্ছে দেখালাম কলেজে গিয়ে। তো সেখানে একজন স্যার আর কি, আমার ভাইয়ের যে 4 বছর ওখানে ছিল, আমি ওখানে শুনেছিলাম সেই স্যারের কথা, তার সাথে কথা বললাম। তো সেই ঘটনার দিন সেই স্যার ওখানে ছিল না। তো যাই হোক, আমাদেরকে সমস্ত রিপোর্ট দেখার পরে একটা কথা বললো যে তোমাদের কাছে দুটো রাস্তা, এক তোমাদের সঙ্গে যেটা হয়েছে, তোমার ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা মেনে নাও, আর না হলে তোমরা কেস করো, সিবিআই সিডিআই যা আছে সমস্ত দিক থেকে লেগে পড়ো। এবার যদি আমরা কেস করি তাহলে আমাদের কীভাবে প্রস্তুত নিতে হবে। প্রথমত, আমরা আমার ভাইকে পাবো না। এবার দোষীদের যদি শাস্তি দিতে চাই তাহলেই শুধু এটা করা। এবার সেই যারা দোষী তাদের হাত যদি অনেক বড় থাকে, আর যেহেতু সেরকম কোনো প্রমাণ নেই, সেও এই কেস থেকে বেরিয়ে যেতে পারে। আর এই কেস ক বছর ধরে থাকবে সেটার কোনো ঠিক নেই। বাবাকে কলকাতা যাওয়া আসা করতে হবে, টাকা যাবে, এমনকি আমরা যদি তাকে ঠিকমতো মানে সব প্রমাণ দিতে না পারি, সে তো বেরিয়ে যাবে, আমাদের ক্ষতিও করতে পারে। আমাদেরকে এটা বলল কলেজ থেকে। তো আমি আগেও বলেছি, কেস করতে গেলে সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে, আর সেদিকে আমরা পুরো দুর্বল। আমাদের হয়ে যে লড়বে, হ্যাঁ আইন তো টাকা দিলে সব করবে, বাট টাকাটা কোথায় থেকে আসবে? আমাদের বাড়ি ভাঙা, বাড়িটাও তো করতে লাগবে, আমার বোনকে এখনো বিয়ে দিতে লাগবে। আর তার থেকে বড় কথা, যাওয়া আসা আমার বাবার দ্বারা সম্ভব না, আমার বাবার শারীরিক অবস্থা ভালো নেই। আর একটা কেস লড়তে লড়তে বাবার বা আমাদের কারো জীবন চলে যাবে, তবু হয়তো কেসের শেষ সীমানায় পৌঁছানো অত সহজ হবে না। কারণ একটাই, আমার ভাই আমাদেরকে আসল মানে যে জিনিস সেটা বলে যায়নি। তো আমি যখন বললাম যে আমরা কেসের দিক দিয়ে লড়তে না পারলেও যদি এই পুরো জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এনে সেই লোকটিকে পুরো সামনে এনে দেই, তখন কি হবে না কোনোভাবে? একটা ছাত্র মারা গেছে, এবার সমস্ত স্টুডেন্টরা যদি একসাথে হয়ে জিনিসটা বোঝে তাহলে হতে পারে না। তখন আমাকে বলে, তুমি যে ব্লগ করছো তোমার ভাইকে নিয়ে, এবার সেই যে যারা এসবের মধ্যে জড়িত আছে সে তো তোমারও ক্ষতি করতে পারে, তোমার বাচ্চা আছে, তোমার বর আছে, তাদেরও ক্ষতি করতে পারে। তুমি পারলে ব্লগ করা বন্ধ করে দাও। আমি জানি আমার এই ভিডিওটা হয়তো তারা দেখতে পারে, যেটা আমাদের সাথে হয়েছে আমি সেটা তো বলবোই, তাই না? আমি ভয় পাই না, কি ভয় পাবো? এমনকি আমাদেরকে বললো যে মানে বুঝিয়ে দিল যে মানহানির কিন্তু কেসও করতে পারে আমাদের বিরুদ্ধে, যেহেতু আমি ব্লগে বলছি। আমি কারো নাম দিয়ে তো বলছি না, যেটা বুঝেছি সেটাই আমি বলছি। আর আমি এই যে প্রথম থেকে বলছি কলেজের এটা দোষ সব থেকে বড়। আমি আবারও বলবো, আমি 1000বার বলবো যে সব থেকে যদি ভুল কারো হয় সেটা হচ্ছে কলেজ পক্ষ থেকে ভুল হয়েছে। আমার ভাই লাস্ট এই কয়েক মাস ধরে ঠিকমতো কলেজ যাচ্ছিল না, কলেজের কোনো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছিল না, রেজাল্ট খারাপ হচ্ছিল। এগুলো কি একবারও আমার বাবাকে ফোন করার প্রয়োজন মনে করেনি? আমি যখন কথাটা বলছি আমাকে বলছে, হ্যাঁ তোমার বাবাকে তো ফোন করা হয়েছে। হ্যাঁ আমার বাবাকে ফোন করা হয়েছিল তো, সেই 1 বছর আগে। এর মধ্যে কলেজ থেকে কোনো ফোন আসেনি আমার ভাইকে নিয়ে, যে আমার ভাই কলেজ করছে কি না, পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা, কোনো ফোন আসেনি। আর
আমার বাবা যখন কলেজে ফোন করতো আমার ভাইয়ের ব্যাপারে খোঁজখবর নিতে, সেই আমার ভাইয়ের যে যার সঙ্গে খাতির ছিল যে স্যার, তাকেও ফোন করতো, সেও আমার বাবার ফোন রিসিভ করতো না। আর প্রিন্সিপালকে ফোন করলেও সে শুধু বলতো হ্যাঁ দেখছি, দেখে জানাবো, শুধু দেখছি, হ্যাঁ এটা এইসব। একটা ভালো মতো প্রেশার দিয়ে একটা জোর গলায় যেটা কথা, সেটা কেউ বলেনি যে প্রবীর ভালো মতো কলেজ আসছে না, ও পড়াশোনা আগের মতো নেই, এই সমস্ত কথা কেউ বলেনি, কেউ না। ওর কোনো বন্ধুও না, মানে ওর বন্ধুরা তো আগে যারা ছিল তারা তো দূরেই চলে গেছে, তারা এখন ওর দেখতে যারা ক্লাসমেট তাদের তরফ থেকেও কোনো ফোন আসেনি, আর কলেজ থেকেও কোনো ফোন আসেনি যে আমার ভাই যে ঠিকমতো ক্লাস হচ্ছে না, পড়াশোনা আগের মতো নেই, কেউ বলেনি। যদি বলতো তাহলে আমার বাবা এখান থেকে সব ছেড়ে ছেড়ে আমার ভাইকে দিয়ে নিয়ে আসতো। এবার কলেজ থেকে জানতো যে সব যদি বলে দিই তাহলে তো প্রবীরকে নিয়ে যাবে, তখন তো কলেজ তো টাকাটা পাবে না, না। কারণ আমার ভাইকে যে টাকাটা পাচ্ছিল, আমার ভাই যখন পড়াশোনা করছিল বলে যে মাস গেলে যে টাকাটা দিচ্ছিল বাবা, সেই টাকাটা তার পেতো না কলেজ। এর জন্যই আমার বাবাকে ফোন করে জানানো হয়নি আমার ভাই যে ঠিকমতো ক্লাস করছে না, ও যে আগের অবস্থায় নেই। যদি আজকে এটা কোনো সরকারি হতো তাহলে হয়তো জানাতো, কিন্তু এটা বেসরকারি যে ওরা শুধু দেখে গেছে টাকাটা, স্টুডেন্ট যার নামে যাক, মাস গেলে টাকা পাবো এটাই। কারণ একটা প্রাইভেট স্কুলে একটা স্টুডেন্ট যদি একদিন কলেজ মানে স্কুলে না যায়, তার গার্জেনকে ফোন করে বলে কেন স্টুডেন্ট স্কুল যাচ্ছে না। আর এখানে একটা কলেজ, অত বড় একটা নাম করা কলেজ, সেখানে আমার ভাই ঠিকমতো ক্লাস করছে না, কোনো কিছু জমা দিচ্ছে না, সেখানটায় আমাদের গার্জেনকে কল করা হলো না। সব কিছু বললে না অনেক কিছু। যদি আমার বাবা একদিন টাকা দিতে দেরি করতো তাহলে তো ঠিক কলেজ থেকে ফোন আসতো যে ছেলের মায়না হয়ে গেছে, কিন্তু ছেলে কি করছে, ঠিকমতো পড়াশোনা করছে কি না, সেগুলো তো একবারও জানানোর প্রয়োজন মনে করেনি কলেজ। আমি যখন বলছি, আমাকে বলছি হ্যাঁ এতজন স্টুডেন্টের মধ্যে কি ওভাবে খোঁজ রাখা যায়, কেন রাখা যাবে না? টাকাটা ভালো লাগে, তাহলে স্টুডেন্টের সাথে কি হচ্ছে সেটা ভালো লাগবে না? সেটা জানার প্রয়োজন মনে হয় না? আর কতজন স্টুডেন্ট, মাত্র 500 জন স্টুডেন্ট, আর একটা ক্লাসে একটা ডিপার্টমেন্টে মনে হয় 10-20 জন স্টুডেন্ট, সেখানে কি মানে একটা ছেলের ব্যাপারে খোঁজ রাখা যাবে না? এটা বললে আমি মেনে নেব? আমি অতটা পড়াশোনা করিনি বলে কি আমি এরকম করে বুদ্ধি নেই মাথার মধ্যে যে একটা হচ্ছে এম এ করছে একটা স্টুডেন্ট, তার ওই একটা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট থাকতে পারে এটা কি আমি জানি না? কলেজ থেকে যদি একটু ভালো মতো প্রেশার দিত আমার ভাইয়ের উপরে বা আমাদেরকে জানাতো, তাহলে ঠিক সমস্ত জিনিস ঠিক হতো। আমার ভাই যে কলেজে পড়ে, সে কলেজের বাইরে কাদের সাথে মিশছে না মিশছে সেটা কোনো তারা ইয়েই রাখেনি। কেন রাখবে না? তাদের তো একটা দায়িত্ব। আমার কলেজের স্টুডেন্ট, সে কার সাথে মিশছে না মিশছে এটা খোঁজ খবর নেবো না আমরা? আর তো ওখানেই সব, আমার ভাই তো অন্য জায়গা থেকে যায়নি না, ওখানেই থাকে পাশাপাশি সব। আর এবার বলি হচ্ছে সেই হসপিটাল নিয়ে, যে নারায়ণী হসপিটাল। আমার ভাই আঘাত পেয়েছে মাথায়, আর এমন একটা হসপিটালে ভর্তি করা হয়েছে যেখানে সেই মাথার মানে সেই ব্রেনটার কোনো ডাক্তারই নেই। এত বড় শহর কলকাতা, তাকে সেখানে কি অন্য কোনো ভালো মানে হসপিটাল কিছু ছিলই না? একটা ছেলে মাথায় আঘাত পেয়েছে, কখন ডাক্তার আসবে, কখন তার চিকিৎসা শুরু হবে সে অপেক্ষায় থাকবে? তাদের কি সেই নারায়ণী হসপিটালে কিন্তু নিজস্ব একটা দায়িত্ব ছিল না যে এই হচ্ছে পেশেন্টকে আমরা ঠিক মতো টাইম মতো চিকিৎসা করতে পারবো না, তাহলে একে আমরা অন্য ভালো কোথাও পাঠাই? একবারও মনে হয়নি। ও তারাও শুধু টাকাটাই দেখেছে যে এখানে কীভাবে হোক, টাকা তো পাবোই আমরা, টাইম টাইম গেলে টাকা পাবো। একবারও দেখলো না ছেলেটা জীবন মরণের এটা কথা, আঘাতটা মাথায় পেয়েছে, তাহলে তাকে তাড়াতাড়ি করে তার অপারেশন করা দরকার ছিল, কিন্তু করেনি। তারা দেখেছে কখন ডাক্তার আসবে, তারপরে তার চিকিৎসা হবে। আমার ভাইকে নাকি ভেন্টিলেশনে দেখেছিল, আর সেখানে গিয়েই আমার ভাইয়ের সাথে এসব হয়। জানি না এর পিছনে অন্য কোনো হাত আছে কি না, কারণ সেই যে কমল মিত্র নামে লোকটি, সে শুরু থেকেই বলেছিল ভাইকে নারায়ণীতে দিতে। তার মানে ওই লোকটির সঙ্গে নারায়ণীর কোনো হাত আছে?
এই জন্যই চেয়েছিল আমার ভাইকে নারায়ণীতে দিবে। আর ভাই শেষ মুহূর্তে নাকি বলেছিল যে আমি চিকিৎসা হব না, আমি সেই রুমে যাব যে রুমে ভাই থাকতো। এই এই হচ্ছে কথাটা ভাই বলেছিল যে আমি চিকিৎসা হব না, আমাকে রুমে নিয়ে চলো, আমি রুমে গেলেই ঠিক থাকবো। এই কথাটা ভাই বলেছিল। তার মানে কি, ওই চিকিৎসা যেখানে করা হচ্ছিল সেখানেও এরকম কোনো লোক ছিল যে আমার ভাইকে বাঁচতে দিত না। এই জন্য ভাই শেষ মুহূর্তে হলেও বলেছিল যে আমি চিকিৎসা হব না, আমাকে রুমে নিয়ে চলো, আমি তাহলেই সুস্থ থাকবো। সমস্ত জিনিস যদি ভাবা হয় না, তাহলে জিনিসগুলো অন্যদিকেই যাবে। আর আমি যখন এই যে কলকাতাতে গিয়েছিলাম সেই মেয়েগুলোর সাথে কথা বলতে, এক, কপাল খারাপ যে তাদের পরীক্ষা হয়ে যায়, তারা কেউ কলেজে ছিল না। আর দুই, আমি যখন স্যারকে বলি যে আমি সেই মেয়ে দুটোর সাথে কথা বলতে চাই, তখন সে স্যার বলে আমি তোমাকে সেই পারমিশন দিতে পারবো না, তোমরা কেস করো, তখন তোমাদের যাকে দরকার, যাকে কথা বলবা তার সাথে বলাবো, কিন্তু এই মুহূর্তে পারবো না। তাহলে এর থেকে আমি কি বুঝবো? আমার ভাইয়ের কেউ খোঁজ রাখতো না। একটা ছেলে যে কলেজে পড়াশোনা করে, তো তাও তো তাদের একটা দায়িত্ব, আমার বাবা মা তো তাদের কাছে দায়িত্ব হিসাবে তাকে ছেড়ে এসেছিল যে আমার ছেলেটা এখানে পড়াশোনা করবে, সেখানে ভালো থাকবে। কিন্তু না, কেউ খোঁজ রাখেনি। এটা পরের ছেলে বাইরে থেকে এখানে থাকে, সে কী হবে হোক গা, আমাদের শুধু দরকার মাস গেলে টাকা পাবো, ব্যাস। এটাই এটাই কারণ। না হলে আমাদের এখানে যদি এরকম কিছু ঘটতো না, আমাদের পাড়া প্রতিবেশী ফার্স্টে দেখতো ওই ছেলেটা কার সঙ্গে মেশে না মেশে, তারপরে তার গার্জেনকে ফোন করে জানাতো যে যে ছেলেটা ভালো লোকের পাল্লায় পড়েনি, কিন্তু ওখান থেকে করেনি। আমার ভাই এই লাস্ট 3 মাসের মধ্যে পুরো নাকি নিজের ঘরে ছিলই না, সবসময় কীভাবে থাকতো, মানে ওকে পুরো পাগল বানিয়েছিল লাস্ট এই 3 মাসের মধ্যে। পাগলও না, মানে ওর খাওয়া দাওয়া ঠিক মতো খেত না, ঘুমোতও না, মানে ওকে যে লোকটা ওর মাথাটা পুরো খেয়েছে, সে ওকে একদম পুরো পাগলের মতো বানিয়ে রেখেছিল। সে মানে তার কথাই সমস্ত জিনিস করতো। যদি কলকাতা শহরটা যদি সত্যি ভালো থাকতো, তারা চাইতো যে এই একটা ছেলে 5 বছর এখানে থাকছে, তাহলে তার সাথে খারাপ কিছু হওয়ার আগে আমরা তার বাড়ির লোককে জানাই, কিন্তু কেউ জানায়নি, ইচ্ছে করে জানায়নি। আমি সব কিছু একটা কথাই বারবার বলবো যে এখানে সবথেকে বেশি ভুল হয়েছে কলেজের। কলেজ যদি জানাতে একবার আমার ভাই ঠিকমতো ক্লাস করছে না, পরীক্ষার রেজাল্ট খারাপ, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, তাকে ফোন করলে ফোনগুলো অন্য কেউ ধরছে, এগুলো তো আমরা পরে জানি, তারা আগে জানছে, কিন্তু তারা জানায়নি আমাদের। আর আমি একটা জিনিস বারবার শুনছি যে আমার ভাইকে চিকিৎসা করা হয়নি, মানে ভাইয়ের যে 1 বছর আগে নিয়ে হয়েছিল, বাবা মা এনেছিল, ডাক্তার দেখিয়েছিল, তো ওষুধ খাওয়ানো হয়নি। এগুলো তো ওখান থেকেই বলেছিল যে আমার ভাই পুরোপুরি সুস্থ, কোনো ওষুধ খাওয়াতে হবে না, ওকে যেন আবার পাঠানো হয়, ভর্তি করে দেওয়া হয়। তারপরে তো বাবা তাদের কথা শুনে ওষুধ খাওয়ানো বন্ধ করে, তাকে ভাইকে আবার পাঠিয়ে দেয়, আবার ভর্তি করে। তো এইগুলো কেন আগে জানায়নি? এখন বলছে আমাদের হচ্ছে ভুলটা যে তাদের, সেটা তারা স্বীকার করবেই না। আমরা তো দূরে থাকি, তোমরা আর তারা তো কাছে থাকে, কিন্তু তবুও তারা স্বীকার করবে না। এবার তোমরাই ভাবো যে আমাদের এখন মানে অবস্থাটা কি হয়েছে। ভাইকে তো মেরেইছে, সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে পুরো পাগল করেছে। মানে এ একটা কথা বলছে, ও আর একটা কথা বলছে, কোনো মিল নেই কোনো কথার সঙ্গে। আর সেই ওই লোকটি কমল মৈত্রীতে থাকতো, সেটা হচ্ছে স্টার মলের পাশেই যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটে থাকতো। সেটা আমি এবার গিয়ে দেখে তারপরে জানলাম। তো কলেজের পক্ষ থেকে যদি চাইতো, সেই কমল মৈত্রর ব্যাপারে কিন্তু জেনে শুনে একটু ভালো মতো আমার ভাইকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু কেউ চায়নি। আমি বারবার বলবো, কেউ চায়নি যে একটা ছেলেকে ভালো করি, সে এখানে যে কারণে এসেছে সেদিকেই তার ধ্যানটা দেই, কিন্তু তারা চায়নি। তো তোমরা বলছো না বারবার যে আইন আইন আইন, আর কি বলবো, সে তো দেখছি আইনের কাজ। সৎ যারা না, তাদের পাশে আইনও থাকে না। না হলে একটা পুলিশ স্টেশনে গিয়েছি বারাসাতে, সেখানে একজন সরকারি চাকরি করে, সে তাহলে কীভাবে সে এখানে টাকার কথা বলে, ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলিভাবে কীভাবে বলে যে কিছু টাকা দিলেই
কাজ করে দেবে, একদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। তারপরে আর কি বলবো আইনের কথা। কিছু আর বলার মতো ভাষা নেই আমার। এবার ভাইয়ের রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখানো বাকি আছে, সেটা খুব তাড়াতাড়ি দেখাবো, তারপর দেখা যাক কি জানতে পারি। তবে এটুকুনো শুনেছি এটা নাকি আসল রিপোর্ট না, যদি সিবিআই সিডিআই করা হয় তখনই নাকি সেই আসল রিপোর্টটা মানে হাতে পাওয়া যায়। এটা শুধু এমনি একটা নর্মাল পোস্টমর্টম রিপোর্ট। তবুও এখানে যা আছে সেটা জানা আমাদের দরকার, আমরা জানবো। তো এরপরে আর কিছু বলারই নেই আমার। আমাকে খোলাখুলি না পারলেও ইনডাইরেক্টলিভাবে বুঝিয়েছে আমি যেন ও এসব ব্যাপারে ভিডিও করাটা একটু বন্ধ করি। আমাদের ভাইকে আমরা হারিয়েছি, তো আমরা বুঝছি তার যন্ত্রণাটা কী। কলেজ বলো, যেখানেই বলো, ওই সবাই ভুলে গেছে। এই সামনে গেলে বলবে হ্যাঁ প্রবীর যেদিন মারা গেছে সেদিনকে আমাদের পুরো কলেজ কান্না করেছে। তো কি হয়েছে, ওটা তো একটা কুকুর বিড়াল মারা গেলেও মানুষ কান্না করে, এমনকি শত্রু মারা গেলেও মানুষ কান্না করে, করে না? কিন্তু যে আমাদের যে গেছে সেটা শুধু আমরাই বুঝবো, এটা কেউ বুঝবে না, কেউ না, কলেজের কেউ বুঝবে না। কেননা কলেজ থেকে একটা ছেলে পাস আউট হয়ে গেলে তার নাম মুছে যায় কলেজ থেকে। আমি যখন গিয়ে ভাইয়ের আগের বন্ধুদের নাম বলছিলাম, তারা ভুলেই গেছে তারা যে ওই কলেজে পড়াশোনা করতো। সবাইকে চেনা হয়ে গেছে, তারা মানে সবাই শুধু টাকাটাই চেনে, টাকা। আমার ভাইকে ওখানে পড়িয়েছে বাবা, মাস গেলে টাকা দিয়েছে, ওটার জন্যই আমার ভাই সবার কাছে প্রিয় ছিল। যদি আমার বাবা টাকা দিতে একদিন দেরি করতো তাহলে ঠিক আমার ভাইও সবার কাছে খারাপ হতো। এই বলছে আমার ভাই নাকি সব স্যার ম্যামের খুব প্রিয় স্টুডেন্ট ছিল। এবার প্রিয় স্টুডেন্ট 5 বছর একভাবে ছিল আর বাকি একটা বছর আলাদা হয়ে গেছে, তাহলে গার্জেনকে কল করে জানাতে হবে, সেটা কি একবারও মাথায় আসেনি আপনাদের? বলুন। কথাগুলো বললে তখন আমি ছোট হয়ে বড় বড় কথা বলছি, কিন্তু এগুলো সত্যি কথা। আপনাদের এটা দায়িত্ব ছিল যে একটা প্রিয় স্টুডেন্ট 5 বছর আমাদের সঙ্গে এত মিশে ছিল, এত কথা বলতো, হাসাখুশি সব কিছু ছিল, আর এই একটা বছরে আমাদের ফোন রিসিভ করছে না, কথা বলছে না ঠিকমতো, ক্লাস করছে না, কলেজে আসলে কারোর সাথে মিশছে না, একা একা আসছে, একা একা যাচ্ছে। তাহলে আপনাদের একটা দায়িত্ব ছিল না আমার বাবা মাকে ফোন করে জানানো জিনিসটা? বারবার বলছেন আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল। একবারও কি আপনারা বলেছেন যে আমার ভাইয়ের সাথে এসব হয়েছে, আমার ভাই এসব কাজ করছে, কলেজে কারোর সাথে কথা বলছে না, স্যার ম্যামদের ফোন রিসিভ করছে না ঠিক মতো? আপনারা একবার বলেছেন? সমস্ত দোষ এখন আমার বাবাকে দেওয়াই যায়। বাবা এখানে যদি কাজ করে টাকাগুলো না পাঠাতো তাহলে আমার ভাইকে ওখানে পড়ানো হতো না। এই জিনিসটা ভাবুন যে আমাদের বাড়িতে ইনকামের রাস্তা শুধু আমার বাবাই। তো বাবা জান প্রাণ দিয়ে এখানে ব্যবসা করেছে বলেই আমার ভাইকে আজকে অত বড় একটা কলেজে অ্যাডমিশন করাতে পেরেছে। যদি আপনারা এতটা কষ্ট করে আপনাদের ছেলেমেয়েকে পড়াতেন তাহলে বুঝতেন। আর তারপরে যদি সেই ছেলেটাই পৃথিবী থেকে সরে যায় তখন সেই বাবা মার উপর দিয়ে কী যায় এটা বুঝবেন না। আপনারা চাকরি করেন, সেই চাকরির টাকা দিয়ে আপনাদের ছেলেমেয়েকে পড়ান, আর আমার বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে এখানে ব্যবসা করে, সেই টাকা পাঠিয়ে আমার ভাইকে পড়াশোনা করেছে, ভাই যেন কিছু জীবনে করতে পারে, এমনকি আমার বাবা যেন বলতে পারে আমার ছেলে পড়াশোনা করেছে। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, আমার বাবার কষ্টের টাকাটাও জলে গেছে আর আমার ভাইও জলে চলে গেছে। এই জিনিসগুলো না একবার নিজেরা নিজেদের ঈদে ভাববেন যে আজকে এত বড় বড় কথা বলছেন না যে আমার বাবার ভুল ছিল, খোঁজখবর নিত না, একবার ভাববেন তাহলে বুঝবেন। একজন বোকা মানুষকে না কষ্ট দেওয়াই যায়। একবারও তো ভেবে দেখেননি যে আমার ভাই যে পড়ছে ওখানটায়, বাবা এখানে ব্যবসা করে টাকাগুলো পাঠাচ্ছে বলেই। এমনকি আমার মা তো ওখানে 2 সপ্তাহ থেকেও ছিল, তখনও কলেজেও গিয়েছিল। একবারও তো আপনারা বলেননি প্রবীরের মধ্যে এইসব পরিবর্তন এসেছে, একবারও বলেননি। আমার মাকে তো যখন বলাবো কথাগুলো পুরো ভিডিওতে সবার সামনে, পুরো দুনিয়ার সামনে, তখন বুঝবেন কেমন লাগে। বলাচ্ছি না তো, মা এখনও অতটা শক্ত হতে পারেনি। তাই আপনারা যে বলছেন বারবার, আমার বাবাকে ফোন করে বলেছেন যে প্রবীরের এই সমস্যাগুলো হয়েছে, ওকে নিয়ে যান। সেই রেকর্ডিংগুলো যখন শোনাবো না তখন বুঝবেন যে আপনারা কখন ফোন করেছিলেন।
1 বছর আগে ফোন করে বলেছিলেন বাবা মা এক রাত্রের মধ্যে ওখানে গিয়ে ভাইকে নিয়ে আসে। তারপরে যখন ডাক্তার দেখানো হয় আপনারা ফোন করে আমার বাবাকে বলেন প্রবীর সুস্থ আছে, ওর কিছু হয়নি, ওকে ওষুধ খাওয়াতে হবে না, ওষুধ খাওয়ালে মাথার প্রবলেম হবে। আপনাদের মুখে কথাটা শুনে বাবা আমাদের কথা না মেনে আপনাদের কথা শুনে ভাইকে ওষুধ খাওয়ায় না, এমনকি কলকাতা আবার পাঠায়। সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে, কারণ বাবা বিজনেস করে তো, তাই বাবার ফোনের রেকর্ডিংটা সবসময় অন থাকে, সবার অর্ডার নিতে হয়, তাই আপনাদের রেকর্ডিংগুলোও আছে। আর এই যে বলছেন, এই যে কলেজের প্রিন্সিপালকেও আমার বাবা ফোন করেছিল, লাস্টে ফোন করে বলেছিল আমার ছেলেটা দোকানে পড়ে, আমার ছেলেটা এরকম ঠাকুর ঠাকুর কথা বলে, একটু দেখুন, ওকে একটু চোখে চোখে রাখুন। আপনারা কি বলছেন? হ্যাঁ দেখছি, জানাচ্ছি। কি দেখেছেন, কি জানিয়েছেন? কিচ্ছু না, কিচ্ছু না। আর এই যে আমার খুব প্রিয় স্যার ছিলেন আপনি, আপনাকেও আমার বাবা অনেক ফোন করেছিল, আপনার কথাতেই আমার বাবা মা আমার ভাইকে নিয়ে আসে, কিন্তু তারপরে যখন আপনাকে ফোন করা হয় আপনি ফোনই ধরতেন না। আপনার সঙ্গে 4টা বছর এত ভালোভাবে ছিল, লাস্ট আর 1 বছর কি আমার ভাইয়ের কি খোঁজখবর রাখা যেত না? অন্য ডিপার্টমেন্টে গেছে, অন্য হচ্ছে, এইসব কেন? কলেজ থেকে তো দূরে চলে যায়নি, কলেজেই তো পড়তো। আমরা আপনাদের ভাষা বুঝি না, আপনারা অনেক শিক্ষিত তো, আমরা বুঝি না, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা জিনিসটাকে দেখি যে এইগুলো কেন হবে। কলেজটাও আলাদা না, স্যারগুলোও আলাদা না, আপনারাই ছিলেন, আপনারাই আছেন, একই কলেজ, একই সব কিছু। এখন দোষগুলো বাবাকে খুব দেওয়া যায়, বাবা খোঁজ নেয়নি, বাবা কি করে খোঁজ নিতে, একবার ভাবেন। আপনারা বললে তবেই না খোঁজ নিত? আপনারা যখন বলেছেন তখন এক কথায় গিয়েছিল কিনা সেটা ভেবে দেখুন একবার। একটা ফোনে আমার বাবা মা, যে মা বাসে উঠতে পারে না সেই মা একটা ফোনে এক রাত্রের মধ্যে বাবার সঙ্গে গিয়েছিল। আমার মা যখন ওখানে 14 দিন থেকেছিল, কলেজে গিয়েছিল, তখনও তো একবারও আপনারা কিছু বলেননি, শুধু সবসময় ভালো ভালো বলেছেন। একটা কথা বলেননি প্রবীরের মধ্যে এসব পরিবর্তন এসেছে, প্রবীরকে ডাক্তার দেখাতে হবে। আর আমার ভাইয়ের মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে, ভাইয়ের যে মাথাটা একটু প্রবলেম, সেটা কিন্তু আপনাদের কলেজের জন্যই, আপনাদের কলেজের কোন মেয়ের জন্য সেটাও কিন্তু আমি সামনে আনতে পারি। পুরো একদম মানসিক রোগী বানিয়ে ফেলতে হবে, তাকে ডিপ্রেশনে ফেলতে হবে, সেটা কিন্তু কোথাও লেখা নেই। আমার ভাই যদি তাকে যদি কোনো ডিস্টার্ব করে, সে আমাদের ফোন করে জানাতো, এমনকি আপনারাও আমাদের জানাতেন, কেন জানাননি তাহলে? আমার ভাই যদি ওখানে কোনো মেয়েকে যদি কিছু বলেও থাকে তার মনের কথা, তাহলে যদি তার সেটা ভালো না লাগে এবং কি আমার ভাইয়ের নামে কমপ্লেনও করে, সেটাও কিন্তু আপনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আপনারা কি বললেন? আমরা কি কোনো স্টুডেন্ট কীভাবে চাপ দিতে পারি, কোনো বাবা মাকে, কোনো গার্জেন কীভাবে ফোন করে বিরক্ত করতে পারি, তার ছেলে এখানে কী করছে না, কেন পারবেন না? আপনাদের এটা দায়িত্ব যে ছেলে মেয়ে কলেজে কি করে না করে সেগুলো ফোন করে জানানো। আমার ভাইকে পুরো একা পেয়ে সমস্ত জিনিস পুরো চাপিয়ে দিয়ে শেষে আমার ভাইকে পুরো পাগল বানিয়ে ছাড়লেন, আর শেষ পর্যন্ত আমার ভাই পৃথিবী থেকে চলে গেল। চলে যায়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর পেছনে সেই কমল মৈত্র যে আছে, তার সাথে কলেজে যুক্ত আছে, কারণ কলেজে যদি সেই কমল মৈত্রর কোনো চেনা জানা কেউ না থাকতো, তাহলে আমার ভাই তো সেই কমল মৈত্রর কাছে যেতে পারতো না, আর সেই কমল মৈত্র কলেজ থেকে আমার ভাইকে নিতে পারতো না। তাহলে সেখানেও কোনো যোগাযোগ আছে বলে আমার ভাই সেই লোকের পাল্লায় পড়েছিল, আর সেই লোক দেখেছে আমার ভাইয়ের এখন মানসিক অবস্থা খারাপ, সেই সুযোগে আমার ভাইয়ের পুরো টাকাগুলো খেয়েছে, ভাইকে পুরো না খেয়ে রেখেছে। আর সে তো ওই একজন ব্রাহ্মণ গুরু সেজেছিল আমার ভাইয়ের কাছে, সে গুরু, আমার ভাই শিষ্য। আর আমার ভাই আমার মনের সমস্ত কষ্ট, সমস্ত হাসি খুশি যা আছে সমস্ত জিনিস বলে দিয়েছে। এমনকি আমি তো বারবার বলেছি আমার ভাইয়ের একটা ফাড়া ছিল 2024 সালে, কুষ্টি বানানো হয়েছে, সেই কুষ্টিটাও হয়তো সে গুরুর কাছে ছিল, কারণ কুষ্টি ফোনে ভাইয়ের ছিল। এবার সেই গুরু হয়তো দেখেছে আর জানে আমার ভাইয়ের 2024 সালে ফাড়া ছিল, আর এই কারণেই সমস্ত আমাদের যা দেওয়া ছিল ওর ফাড়ার জন্য, হাতে আংটি ছিল, যা যা ছিল সমস্ত জিনিস খুলে নিয়েছিল, তাকে বশীকরণ করে শেষ পর্যন্ত তার মাথা পুরো নষ্ট করে দিয়ে এখন এই সমস্ত জিনিস করলো। যে বা যারা এর মধ্যে যুক্ত না তাদের কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। একটা 23 বছরের ছেলেকে এভাবে অকালে মানে মেরে ফেলার পেছনে যদি যার যার হাত, তাদের কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও না। এই যে আপনারা বললেন না আপনাদের কলেজে আমার ভাইকে নিয়ে 4 জন মারা গেছে,
আমার ভাইয়ের পরেও আরও একজন মারা গেছে। এখন দেখুন আপনাদের কলেজে আরও কী কী হয়। আর আমার ভাই যখন হসপিটালে যাচ্ছিল, তখন আমার ভাই একটা কথা বলে গেছে ওই কাকিকে, যে কাকি আপনি মানুষের ভালো করবেন না, এত ভালো করতে হয় না। সেই কথা থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে আমার ভাই শুধু সারা জীবন ভালোই করে গেছে মানুষের। আর হ্যাঁ, সত্যি ভালো করেই গেছে। কারণ কারো যদি কিছু একটা হতো আমার ভাইকে বলতো, আমার ভাই কিছু ভাবতো না, আগে সেই সমস্যাটা সমাধান করে দিত। কারণ আমার ভাই ফোন নিয়ে বলো সমস্ত জিনিসটা একটু বেশি বেশিই জানে। কেউ যদি বলতো প্রবীর এটা ঠিক করে দিত, ঠিক করে দিত। এমনকি আমিও কিছু সমস্যা হলে ভাইকে বলতাম, ও ঠিক করে দিত। এমন সবাই, প্রত্যেকটা লোকের কিছু সমস্যা হলে আমার ভাইয়ের কাছে যেত, তারা ঠিক, আমার ভাই ঠিক করে দিত। কোনোদিন কিন্তু একটা টাকাও কারোর কাছে চাইনি যে এটা ঠিক করে দিয়েছি আমাকে খাওয়াও বা টাকা দাও, কোনো দিনও না। খুশি হয়ে ঠিক করে দিত। এবার ভাই সেটা বুঝেছে বলেই ভাই শেষ মুহূর্তে কাকিকে বলেছে, কাকি মানুষের ভালো করতে নেই। কারণ আমার ভাই ভালো করতে গিয়েই খারাপের পাল্লায় পড়ে গেছে। এইটুকুন তো বোঝার মতো ক্ষমতা আমাদের আছে, নাহলে এই কথাটা আমার ভাই বলতো না।